ঝামেলার জিনিসগুলো সলভ করে ফেলছি। এখন আমরা শুধুমাত্র পরের চ্যাপ্টারগুলো নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ আমরা টাইমলি শেষ করে ফেলবো, কোনো ঝামেলার কিছু নাই। তো অনেকে দেখলাম ভয় পাচ্ছ যে এতগুলো চ্যাপ্টার বাকি, বাট পরের চ্যাপ্টারগুলো কিন্তু আমাদের ছোট ছোট। তো এই কারণে এখন গল্প বলবো না, গল্প না বলে সোজা ক্লাসের মধ্যে চলে যাব, যেহেতু তোমরা ভয় পাচ্ছ। দেখি আমরা সুন্দর করে শেষ করতে পারি নাকি পারি না। ঠিক আছে, প্রথমে আমরা কথা বলবো কি নিয়ে? আলোর প্রতিসরণ নিয়ে। আশা করি সবাই রেডি। আমরা এই যে একটু হাঁটাচলা করে করে আসলাম, আমি গিয়ে দেখে আসলাম ছোট ভাই পড়াশোনা করতেছে না কি করতেছে, আর একটু পানি খেয়ে আসলাম, হেঁটে আসলাম, এখন মোটামুটি ফ্রেশ লাগতেছে। তাহলে এখন আমরা টান দিয়ে আগাতে থাকি। দেখো, তো প্রথমেই চলে আসতেছে আলোর প্রতিসরণ। যখন আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন কি হয়? শোয়েব বলতেছে গল্প বলতে, গল্প বলবো না আবার পরে। দেখো, তো আলো যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন তো অবশ্যই প্রতিসরিত হয়, তাই না? আমরা যেটাকে ইংলিশে বলি রিফ্র্যাকশন। যখন আলো প্রতিসরণ হয় তখন কি কি চেঞ্জ হয়? লাইটের ভেলোসিটি, আলোর বেগ চেঞ্জ হয়ে যায়, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়ে যায়, এবং আমরা দেখতে পাচ্ছি আই এবং আর, আপতন কোণ, প্রতিসরণ কোণ চেঞ্জ হয়ে যায়। কোন জিনিসটা চেঞ্জ হয় না প্রতিসরণ হলে? কোনটা চেঞ্জ হয় না? ওর কম্পাঙ্ক এফ। এফটা কিন্তু কনস্ট্যান্ট থাকে, ধ্রুবক থাকে। অলরাইট, আচ্ছা। আর আমরা জানি যে তুমি যদি কোনো কিছু পানির নিচে থাকে তখন তার গভীরতাটা কম মনে হয়, তাই না? পানির গভীরতা প্রকৃত গভীরতার চেয়ে কম মনে হয়। এই আপাত গভীরতা এবং প্রকৃত গভীরতার যে অনুপাত, সেটাও কিন্তু মিউ, এই প্রতিসারাঙ্কের সমান। যেমন এই প্রতিসারাঙ্ক দিয়ে প্রচুর প্রশ্ন আসে যে একটি এইচ উচ্চতার একটি সুইমিং পুল কত গভীর পর্যন্ত পানি দিয়ে পূর্ণ করলে মনে হবে তা অর্ধেক পূর্ণ হয়েছে। তার মানে মিউ মানে কত? মিউ মানে আমরা জানি প্রকৃত গভীরতা ডিভাইডেড বাই আপাত গভীরতা, তাই না? তো আমাদের আপাত গভীরতা কত হতে হবে? আপাত গভীরতা হতে হবে এইচ এর অর্ধেক। আর প্রকৃত গভীরতা কত সেটাই কিন্তু আমাদেরকে বের করতে বলছে, তাই না? এক্স। এক্স কত বের করতে বলছে। এখন পানির জন্য মিউ এর মান, এটা কি আমরা জানি ভাইয়া? পানির জন্য মিউ এর মান কত? অবশ্যই জানি। পানির জন্য মিউ এর মান হলো কত? হাফ, তাই না? ঠিক বলছি? 4/3, 1.33। মিউ এর মান সবসময় হয় একের চেয়ে বেশি। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে বলতো? এক্স ইকুয়ালস টু হবে 4/3 ইন্টু h/2। তার মানে কত পাচ্ছি আমরা? 2/3 ইন্টু h। তাহলে কোনটা অ্যান্সার? বি হলো আমাদের অ্যান্সার। গুড। এই যে যে কথাটা বলতেছিলাম এটাই চলে আসছে। বলে ফেলো দেখি কোনটা হবে অ্যান্সার। তোমরাই বলো, আমার আগের কথাটা শুনছো নাকি শুনো নাই? এখনো ঘুম ঘুম লাগতেছে, দেখে নেই তো। ঠিক আছে, সবার থেকে কারেক্ট অ্যান্সার পাইছি কম্পাঙ্ক। কম্পাঙ্কের পরিবর্তন হয় না, বাকি সবকিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। গুড। প্রিজম। প্রিজমের মধ্যে অনেক রকমের ঘটনা ঘটে। প্রিজমের শীর্ষ কোণ বলে একটা ব্যাপার স্যাপার আছে, তাই না? এই যে প্রিজমের শীর্ষ কোণ, এটা এ। I1 I2 আর এ। দেখো, শীর্ষকোণের সাথে R1 এবং R2 এর সম্পর্ক আছে। এখানে R1 R2 কোনটা? প্রিজমের ভিতরে যে কোণগুলো তৈরি হয় তাদেরকে আমরা বলি আর, এবং প্রিজমের বাইরে যে কোণগুলো থাকে তাদেরকে আমরা বলি আই। দেখো, এই মনে করো একটা আলো আসলো, প্রতিসরিত হলো, আবার এইভাবে চলে গেল। তাহলে কোনটাকে আমরা কি বলবো? আমরা আগে অভিলম্ব গুলা টেনে নেই। এই যেগুলো হলো অভিলম্ব। বাহিরের কোণগুলোকে আমরা বলবো আই। এটা হলো I1, এটা হলো I2। R1 R2 কোনটা ভাইয়া? R1 R2 হলো এই যে এই কোণটা R1, এই কোণটা R2। ঠিক আছে? তো আলোর বিচ্যুতি হয়, আলোর যে বিচ্যুতি ডেল্টা, এটা আমরা I1 প্লাস I2 মাইনাস এ এভাবে বের করতে পারি। ন্যূনতম বিচ্যুতি বলে একটা ব্যাপার আছে। যখন ন্যূনতম বিচ্যুতি ঘটে সেক্ষেত্রে কিন্তু I1 I2 R1 R2 এর সমান হয়ে যায়। ঠিক আছে? যখন ন্যূনতম বিচ্যুতি হয় ডেল্টা এম, সেক্ষেত্রে I1 ইকুয়ালস টু I2, R1 ইকুয়ালস টু R2। আর ন্যূনতম বিচ্যুতির একটা বীজগণিতের সূত্র, sin a প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 sin a/2। ঠিক আছে? আর খুবই সরু প্রিজম হইলে, খুবই সরু প্রিজম হইলে মানে প্রিজমের কোণ যদি 6 ডিগ্রির চেয়ে কম হয়, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এই ডেল্টা এম এ ইন্টু মিউ মাইনাস 1। ঠিক আছে? অন্য কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। আসো দেখি, এই প্রশ্ন হাজার 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 বার আসছে পরীক্ষায়। ঠিক আছে? অনেকের উত্তর নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে
একটু বলে ফেলো দেখি কার কার মুখস্থ হয়ে গেছে, যারা এটা অনেকবার করছো তাদের মুখস্থ হওয়া উচিত। এ সি এরকম অ্যান্সার আসতেছে। আচ্ছা, তো আমরা একটু দেখি এই অঙ্কটা কিভাবে করব। তো দেখো মিউ মানে কি? মিউ মানে আমরা একটু আগে দেখলাম সাইন এ প্লাস ডেল্টা এম ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2, তাই না? এখন দেখো সমবাহু ত্রিভুজ যেহেতু, তাহলে এর মান কত হবে? এর মান হইতে হবে 60। সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা 60। আর প্রতিসারাঙ্ক তোমাকে বলে দিছে √2। √2। আচ্ছা, এখন এই অঙ্কটা করার জন্য সব থেকে ভালো বুদ্ধি হলো অপশনগুলো বসায় বসায় চেক করা। অপশনগুলো বসায় বসায় চেক করা, কারণ তুমি এটা ক্যালকুলেটর ছাড়া যেগুলো আছে, মানে ধরো ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কিন্তু ক্যালকুলেটর নেই। ক্যালকুলেটর ছাড়া তুমি কি করবা? অপশনের মধ্যে অ্যান্সার বসায় চেক করবা। এই 60 এখানে বসাও, 30 এখানে বসাও, বিভিন্ন গুলো বসায় চেক করো কোনটা দিয়ে মিলে। 30 জন্য মিলে, অ্যান্সার হলো সি। তাহলে অনেক সময় কঠিন জিনিস সলভ করার চেয়ে অপশনগুলো চেক করলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে? এটা লেন্স, তুল্য লেন্স, লেন্সের ক্ষমতা। যখন আমাদের একটা গোলীয় তলে আলোর প্রতিসরণ হয় তখন সেটা এইরকম সূত্র মেনে চলে। ঠিক আছে? আর লেন্সের বেলায় 1/u প্লাস 1/v ইকুয়ালস টু 1/f। এফ হলো তার ফোকাস দূরত্ব। আর লেন্স মেকার সমীকরণ মিউ মাইনাস 1 1/r1 1/r - 1/r2। রৈখিক বিবর্ধন এল প্রাইম এবং এল এর অনুপাত -v/u। মাথায় রাখতে হবে যদি কোনোটা উল্টা হয় তার জন্য এল এর মানটা কিন্তু মাইনাস হয়। সোজা বিম্ব হইলে এল এর মান পজিটিভ, তার দৈর্ঘ্যটা পজিটিভ বলতে হবে। আর উল্টা বিম্ব হইলে তার এল এর মানটা নেগেটিভ বলতে হবে। আচ্ছা, আর কোনটা কখন পজিটিভ নেগেটিভ সেটা তো আমরা সামনে আবার কথা বলবোই। তো কোন অবস্থানে বস্তুর অবস্থানে বিম্বের অবস্থান কেমন হয়, তার আকৃতি প্রকৃতি কেমন হয়, এটার একটা ছক। এই ছকটা আমাদেরকে একটা আইডিয়া দিবে। এটা তোমরা 9-10 থেকে পড়তেছো, তোমাদের আশা করি আইডিয়াটা অলরেডি আছে। যদি প্রবলেম থাকে একটু ওটা দেখে নিতে হবে। আচ্ছা, এখন আমরা কথা বলতে চাচ্ছি এই অঙ্কটা নিয়ে। একটি উভয় উত্তল লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ R1 R2। লেন্সটির ফোকাস দূরত্ব তোমাকে বলছে উপাদানের প্রতিসারাঙ্ক। লেন্স মেকারস ল সেটা ইউজ করব। লেন্স মেকারস ফর্মুলা মিউ মাইনাস 1 1/r1 মাইনাস 1/r2। ঠিক আছে? দেখো উভয় উত্তল, উভয় উত্তল কিভাবে কোনটা পজিটিভ। উভয় উত্তলের বেলায় প্রথমটার জন্য R1 হলো পজিটিভ আর R2 হলো নেগেটিভ, এগুলো নিয়ে আমরা জানি। তাহলে এফ এর মান বসাই 18, মিউ এর মান বের করতে চাই 1/r1 মানে 1/15, মাইনাসে মাইনাসে প্লাস 1/25। তাহলে মিউ এর মান বের করে আমাকে বলো দেখি কত আসে। তোমাদের উত্তরের অপেক্ষা করছি। তোমরা যেটা বলছো যে অ্যান্সার হলো ই, তাহলে আমি তোমাদের কথা সত্যি বলে ধরে নিচ্ছি 1.52। এই ধরনের প্রবলেম আমরা এক লাইন ক্যালকুলেশন করতে পারি বা ক্যালকুলেটরে সলভ করতে পারি, যেভাবে সুবিধা লাগে। এটা দেখো, একটি লেন্সের সামনে 20 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে তাহলে আমাদের ইউ এর মান কত ভাইয়া? 20। তোমাকে বলছে 3 গুণ বিবর্ধিত উল্টো প্রতিবিম্ব পাওয়া যায়। আচ্ছা, তার মানে আমার বস্তুর দৈর্ঘ্য যদি হয় এল, আমাদের এল প্রাইমটা কত হবে? এল প্রাইমটা হবে কত? 3l, তাই না? 3 গুণ হইছে। আবার উল্টো হইছে না ভাইয়া? উল্টো হইলে একটা মাইনাস দিতে হবে। ঠিক আছে? এখন বিবর্ধন সম্পর্কে তোমাকে কি বলছি? m ইকুয়ালস টু l প্রাইম বাই l অথবা মাইনাস v বাই u। আসো বসাই। l প্রাইমের জায়গায় বসাবো -3l, l এর জায়গায় বসাবো l মাইনাস v। u এর মান কত ভাইয়া? 20।
তো খুব বেশি কি কঠিন? এই মাইনাস দুটো বাদ হয়ে যাচ্ছে, এখান থেকে তুমি ভি এর মান বের করতে পারো। ভি এর মান 60 চলে আসতেছে, 60 সেন্টিমিটার। এখন কি ফোকাস বের করা কোনো ব্যাপার? 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v, তাই তো? তাহলে ফোকাস কত আসছে? তোমরা বলছো 15d। তাহলে আমরা এখান থেকে ফোকাসের মান পাচ্ছি 15 সেন্টিমিটার। ব্যাস, হয়ে গেছে। চোখের ত্রুটিজনিত সমস্যা। চোখের ত্রুটি থাকলে কি হয়? আমাদের বিম্ব গঠনটা ঠিক মতো হয় না। তখন আমরা কি করি? একটা বাইরে থেকে একটা লেন্স আমরা ব্যবহার করি, সেটা উত্তল অবতল হতে পারে। যেমন একটা প্রশ্ন আমরা দেখি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একজন দূরদৃষ্টি সম্পন্ন লোক কেবল 50 সেন্টিমিটার বা এর বেশি দূরে বস্তুকে ভালোভাবে দেখতে পারে। কত ক্ষমতার চশমা ব্যবহার করলে 25 সেন্টিমিটার দূরের বস্তুকে সে দেখতে পারবে? তাহলে দেখো, সে দেখতে চায় কাকে? 25 সেন্টিমিটার দূরে সে দেখতে চায়। তাহলে এখানে তার বস্তু আছে ইউ, তার বিম্ব কোথায় গঠন করতে হবে? সে দেখতে চায় 25-এ, কিন্তু দেখতে পারে কোথায়? 50-এ দেখতে পারে, তারপরে হলেও দেখতে পারে। তাহলে তোমার যে বস্তুটা ইউতে আছে, তার বিম্ব তুমি যদি 50-এ গঠন করতে পারো, তাহলে সে দেখতে পাবে। এই তো ঘটনা। তাহলে 1/f ইকুয়ালস টু 1/u প্লাস 1/v। চশমায় যে বিম্বটা তৈরি হয় সেটা সব সময় অবাস্তব। তাহলে ইউ এর মান হইল 25, আর ভি এর জায়গায় তুমি বসাবা -50, কারণ এটা অবাস্তব। তাহলে এখন কি ফোকাস বের করা বেশি কঠিন? মোটেও বেশি কঠিন না। এটা কত আসে? আমাদের উচিত ছিল এটা মিটারে নিয়ে হিসেব করা, যেহেতু অ্যান্সার গুলা ক্ষমতা বা ডায়োপ্টারে আমরা বের করব পাওয়ার। তাহলে মিটারে নিয়ে হিসেব করলে 0.25, 0.50, তাই না? এভাবে হিসাব করা লাগতো। কত আসতো আমাদের এখানে? এটা হলো 4 - 2, তাই না? 4 - 2, তাহলে আমাদের আসতো 2 ডায়োপ্টার, মানে এ হলো অ্যান্সার। কথা কি ঠিক আছে? এ হলো অ্যান্সার। আশা করি কোনো ভেজাল নাই, বুঝতে পারছো? এই তো। তাহলে আমরা লেন্স মেকার সমীকরণ, তারপরে আমরা চোখের ত্রুটি নিয়ে কথা বললাম। এখন কি বাকি থাকে? এখন বাকি থাকে বিভিন্ন যন্ত্র। প্রশ্ন এগুলো থেকে অনেক বেশি আসে এমনটা না, এই সূত্রগুলো আমাদেরকে জানতে হয়। তো মেইন কথা হলো যে আমাদের যে কোনো এই আলোক যন্ত্রগুলোতে দুই ধরনের লেন্স থাকে। একটা হলো আইপিস, মানে যেটা চোখের কাছে থাকে, আর একটা হলো অবজেক্টিভ, যেটা হলো বস্তুর কাছে থাকে। টোটাল যে বিবর্ধন হয় এটা বের করার জন্য এই দুইটা লেন্সের বিবর্ধনকে গুণ করতে হয়। আর এই বিবর্ধন বের করার দুই ধরনের সূত্র আছে। একটা হলো -v/u, আরেকটা কি? আরেকটা হলো 1 - v/f। ঠিক আছে? ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হলো আমাদের এই আইপিসের জন্য আমাদের যে ভি, সেটা হয় আসলে -d। কারণ তুমি কি করতে চাও? তোমার চোখের নিকট বিন্দুতে তুমি হলো বিম্বটা চাও। ঠিক আছে? এই জিনিসটুকু যা লিখলাম, এটা যদি বুঝে থাকো, এদেরকে কম্বাইন করলে এই উপরের সূত্রগুলো সব পাওয়া যায়। এগুলো আলাদা কিছু না। শুধু আরো কিছু কথা বলে দেই। আমাদের টেলিস্কোপের বেলায় যদি তুমি অসীম ফোকাসিং করো, তখন হলো এই দুইটা সূত্র। এটা হলো টেলিস্কোপের অসীম ফোকাসিং। টেলিস্কোপ অসীম ফোকাসিং। আর তুমি যদি নিকট বিন্দুতে ফোকাসিং করো, তখন কি হবে? তখন তোমার নিচের দুইটা সূত্র ব্যবহার করতে হবে। এটা হলো নিকট বিন্দুতে। প্রশ্নে যদি কিছু বলা না থাকে, তাহলে অসীম ফোকাসিংটা সহজ, সেটাই করে দিয়ে আসবা। এগুলো নিয়ে খুব বেশি প্রশ্ন আসে না, তাই এগুলো নিয়ে আর কোনো কিছু বলতেছি না। আমরা চলে যাব চ্যাপ্টার 7, ভৌত আলোক বিজ্ঞানে। ভৌত আলোক বিজ্ঞানে আমাদের কি চিন্তা করি? আমরা আলোকে চিন্তা করি ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটার কম্বিনেশন হিসেবে, একটা তরঙ্গ হিসেবে। কি কি জিনিস জানতে হয়? এই যে দেখো, এখানে আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আলোর বেগ হলো c। এই c হলো E0 এবং B0 এর অনুপাত। E0 কি? তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান, আর B0 হলো চুম্বক ক্ষেত্রের সর্বোচ্চ মান।
আলোর বেগের সাথে মাধ্যমের সম্পর্ক আছে, মিউ নট এপসিলন নট। এখানে দেখো দুইটা তরঙ্গ, তড়িৎ ক্ষেত্রের তরঙ্গ, চুম্বক ক্ষেত্রের তরঙ্গ। আর লাস্ট যে জিনিসটা তুমি দেখতে পাচ্ছ 1/μ0 E ক্রস B, এটাকে আমরা বলি হলো পয়েন্টিং ভেক্টর। এটা দেখায় কোন দিকে আলো প্রবাহিত হচ্ছে এবং এটার মান দিয়ে বুঝতে পারি একক ক্ষেত্রফলে কতটুকু শক্তি প্রতি সেকেন্ডে প্রবাহিত হচ্ছে। এই অনেকগুলো কথা বলছি না, কথাগুলো কিন্তু জরুরি। প্রত্যেকটা জিনিস থেকে ছোট ছোট করে অবজেক্টিভ প্রশ্ন চলে আসে। এটার অ্যান্সার দাও দেখি। অনেকে হয়তো টায়ার্ড হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, অ্যান্সার দাও। কয়েকজন এ এবং ডি এর মধ্যে ঝামেলা পাকায় ফেলেছ, অনেকেই এ অ্যান্সার দিচ্ছ, অ্যান্সারটা হলো ডি। ঠিক আছে, আচ্ছা, এখানে অ্যান্সারটা কিন্তু ডি, ফটো ইলেকট্রিক ইফেক্ট। হাইগেন্সের নীতি দিয়ে কোনটা ব্যাখ্যা করা যায়নি? সমবর্তন, এটা ব্যতিচার, প্রতিফলন, প্রতিফলন হলো রিফ্লেকশন, ব্যতিচার হলো আমাদের ইন্টারফিয়ারেন্স। আর সমবর্তনটাকে আমরা কি বলি? সমবর্তনের ইংলিশ এখন হঠাৎ করে আমি ভুলে গেছি। পোলারাইজেশন। থ্যাংক ইউ শোয়েবকে, পোলারাইজেশন। সমবর্তন হলো পোলারাইজেশন। তো এই তিনটা জিনিসই কিন্তু আলোর তরঙ্গ ধর্মের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এটা হলো আলোর তরঙ্গ ধর্মের সাথে সম্পর্কিত। হাইগেন্সের যেটা নীতি সেটাও কিন্তু আলোর তরঙ্গ ধর্মের সাথে সম্পর্কিত, তাই না? সো এখান থেকে আমরা তরঙ্গ রিলেটেড সবকিছু ব্যাখ্যা করতে পারি, কিন্তু ফটো ইলেকট্রিক ইফেক্ট আলোর কণা ধর্মের সাথে সম্পর্কিত, তাহলে এটা আমরা ব্যাখ্যা করতে পারি না। আচ্ছা, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নিচের কোন দিক বরাবর অগ্রসর হয়? এগুলোর উত্তর আমি কিছু দিব না, এগুলো একটু আগে অনেক কথা বলছি, তার মধ্যে ছিল, তোমরাই উত্তর দাও। ভেরি গুড, একটাও ভুল উত্তর পাইনি এবার, এবার খুব ভালো লাগতেছে। এইবার কিন্তু অ্যান্সার হলো ই ক্রস বি। ই ক্রস বি হলো অ্যান্সার। ওই যে পয়েন্টিং ভেক্টর মনে আছে না? পয়েন্টিং ভেক্টর 1/μ0 ই ক্রস বি, এই দিকে ই ক্রস বি এর দিকে কিন্তু আলো প্রবাহিত হয়। ঠিক আছে, এখন চলো আমরা একটু দেখি আলোর ব্যতিচার। ব্যতিচার হলো ইন্টারফিয়ারেন্স। তো ইন্টারফিয়ারেন্স যদি আমরা বলি, দেখো কেন্দ্র থেকে এন তম উজ্জ্বল ডোরার যে ব্যবধান সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এন তম উজ্জ্বল ডোরার ব্যবধান হলো এন ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, আচ্ছা, ডোরা ব্যবধান, পরপর দুইটা উজ্জ্বল ডোরার মধ্যে যে ব্যবধান তাকে আমরা বলতেছি হলো ডোরা ব্যবধান। আমি একটু ভেঙে চিড়ে বুঝাই। যেমন মনে করো আমাদের এখানে এটাকে আমরা বলতে পারি n ইকুয়ালস টু 0, এটা হলো আমাদের কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমা। এটা হবে n ইকুয়ালস টু 1, এটা হবে n ইকুয়ালস টু 2। ঠিক আছে, এগুলো হলো উজ্জ্বল। আর নিচের দিকে যদি যাই, এখানে হলো n ইকুয়ালস টু -1, n ইকুয়ালস টু -2। অন্ধকারের কথা যদি বলি, অন্ধকারকে আমি m দিয়ে বুঝাচ্ছি। ঠিক আছে, এখানে n এর জায়গায় আমি এটাকে m করে দিচ্ছি। m কিন্তু দুইটা জিরো, সেন্ট্রাল ম্যাক্সিমার দুই পাশে m এর মান 0। তাহলে m জিরো কয়টা? দুইটা, একটু মাথায় রাখো। এটা m ইকুয়ালস টু 1, এটা m ইকুয়ালস টু 2, এটা m ইকুয়ালস টু -1, এটা m ইকুয়ালস টু -2। ডোরা ব্যবধান আমরা কাকে বলতেছি ভাইয়া? ডোরা ব্যবধান আমরা বলতেছি এই যে পরপর দুইটা উজ্জ্বল ডোরার মধ্যে যে দূরত্ব তাকে আমরা বলতেছি ডোরা ব্যবধান। আর ডোরার প্রস্থ কাকে বলতেছি? এই যে এতটুকু হলো ডোরার প্রস্থ। ডোরার প্রস্থ হলো ডোরা ব্যবধানের অর্ধেক। নিচের দুইটা তোমরা দেখতে পাচ্ছ, একটা হলো উজ্জ্বল হওয়ার শর্ত। আচ্ছা, টিভানা জিজ্ঞেস করছো ফ্রিঞ্জ সেপারেশনটা কি? ফ্রিঞ্জ সেপারেশন কিন্তু আমার ওই ডোরা ব্যবধান। এটা হলো আমাদের উজ্জ্বল হওয়ার শর্ত, আর নিচেরটা হলো অন্ধকার হওয়ার শর্ত। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়াং এর দ্বিচির পরীক্ষা নিয়ে একটা প্রশ্ন কি বলতেছে, এই ডিফ্র্যাকশন বা সরি এই ইন্টারফিয়ারেন্সে দুটির মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্বকে আমরা বলেছি এখানে এ, কি কালি ইউজ করতেছি, এ হলো 1.9 মিলিমিটার।
চির থেকে 1 মিটার দূরে ডোরার ব্যবধান কত পাওয়া গেল? 0.31 মিলিমিটার পাওয়া গেল। ডোরা ব্যবধান ছিল ডেল্টা এক্স। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তো এখানে ডোরা ব্যবধান বা ফ্রিঞ্জ সেপারেশন বা ব্যান্ড ডিস্টেন্স এরকম নামে আমরা একে ডাকতে পারি। এটা হলো ল্যামডা ডি বাই এ। তাহলে এখান থেকে তুমি তো ল্যামডা বের করতে পারবে না? ল্যামডা কি জিনিস? ল্যামডা হলো এ ইন্টু ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডি। এককগুলো একটু ঠিকঠাক মতো বসাবে, এককগুলো ঠিকঠাক মতো বসালেই কিন্তু হয়ে যাচ্ছে। কারণ এ এর মান, এ হলো আমাদের মিলিমিটার এককে, তাহলে 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার -3। ডেল্টা এক্সটা হলো 0.31 ইন্টু 10 টু দি পাওয়ার -3। আর ডি এর মানটা কত? ডি এর মানটা হলো 1। তাহলে এই সবকিছু যদি তুমি করো, এই যে এ তুমি অ্যান্সারে পাবা। আর্মস্ট্রং জিনিসটা কি অনেকে ভুলে যাও। আর্মস্ট্রং হলো 10 টু দি পাওয়ার -10 মিটার। ঠিক আছে, এটা দেখি। পরস্পর এস দূরত্বে অবস্থিত দুটি সমান্তরাল চিরকে একবর্ণী আলো দ্বারা আলোকিত করে চির থেকে ডি দূরত্বে পর্দায় ব্যতিচার পট্টি পাওয়া গেল, মানে ইন্টারফিয়ারেন্স হচ্ছে আর কি। ডোরার প্রস্থ এক্স, এস এবং ডি উভয়কে দুগুণ করা হলো। ডোরার প্রস্থ মানের কি হবে? কেউ কি বলবা কি হবে? ল্যামডা ডি বাই এ। কাকে কি বলছে? ডেল্টা এক্স কে বলছে এক্স। ল্যামডা তো আছে ল্যামডার মতো, ডি আর এ কে বলছে এস। কি বলছে? এস আর ডি উভয়কে দ্বিগুণ করছে। ল্যামডার পরিবর্তন হয় নাই 1, ডি হয়ে গেছে ডাবল, এস হয়ে গেছে ডাবল। কেটে দাও, এক্স 1 আছে মানে পরিবর্তন হয় নাই। অ্যান্সার হলো বি। ঠিক আছে, পরিবর্তন হবে না। ফাইন, অনেক কথা বলে ফেলেছি, আসো অপবর্তনে আসি। অপবর্তনে আমাদের যে শর্ত, খেয়াল করো, অপবর্তন দুই রকম কিন্তু হয়। একটাকে আমরা বলি একক চিরের দরুন অপবর্তন, আর একটাকে আমরা বলি গ্রেটিং অপবর্তন। ঠিক আছে, একটা হলো ডিউ টু সিঙ্গেল স্লিট, আর একটা হলো ডিফ্র্যাকশন, মানে আমাদের মাল্টিপল স্লিট। আচ্ছা, তো একটু দেখো, আমাদের এই একক চিরের যে শর্ত, এটা কিন্তু ইন্টারফিয়ারেন্স বা ব্যতিচারের উল্টা। ব্যতিচারে এই ল্যামডা বাই 2 এর জোর গুণিতক হলে ছিল আলো, আর এইবার কিন্তু এটা হয়ে যাবে অন্ধকার। ঠিক আছে, আর এইটা হয়ে যাবে উজ্জ্বল, বিজোড় গুণিতক হয়ে যাবে উজ্জ্বল। উল্টে গেছে কিন্তু শর্ত, এটা একটু মাথায় রাখবা। একক চিরের বেলায় শর্তটা উল্টা। খুব বেশি প্রশ্ন আসে না, সো খুব বেশি প্যারা নিও না, আমি একটু পরে দেখায় দিচ্ছি। এখানে দেখো, এখানে আমাদের আলোর অপবর্তন আমরা দেখতে পাচ্ছি, এটা হলো গ্রেটিং অপবর্তন। গ্রেটিং অপবর্তন, গ্রেটিং ডিফ্রাকশনে কি হয়? এখানে আমাদের কি লাগে? ডি। ডি মানে কি? এক চির থেকে আরেক চিরের যে দূরত্ব, এটা হলো ডি। দেখো, চিরের যে ওপেনিং, এটাকে যদি আমি বলি এ, আর এই মাঝের যে দূরত্ব তাকে যদি আমি বলি বি, তাহলে আমরা দাবি করতে পারি যে ডি ইকুয়ালস টু এ প্লাস বি। এটা আমি দাবি করতে পারি। ডি সাইন থিটা, এই যে ল্যামডা বাই 2 এর জোর গুণিতক, আবার আগের শর্ত জোর গুণিতক হলে উজ্জ্বল বা আলো, আর বিজোড় গুণিতক হলে আমাদের অন্ধকার। তাহলে আমরা বুঝতেছি একক চিরটা কিন্তু ব্যতিক্রম। আর এই যে এন, এন হলো একক দৈর্ঘ্যে আমার চির সংখ্যা। আর এই যে ডি ইকুয়ালস টু এ প্লাস বি তোমাদেরকে বলছি, একে বলা হয় গ্রেটিং ধ্রুবক। তোমাকে কখনো এন বলে দিবে প্রশ্নে, দিয়ে ডি তোমার বের করে নিতে হবে। দেখাচ্ছি, দেখো, কোন অপবর্তন গ্রেটিং এর প্রতি সেন্টিমিটারে 5000 রেখা আছে। ঠিক আছে, তার মানে এন এর মান বলছে 1 সেন্টিমিটারে 5000। এর মধ্যে দিয়ে 5890 আর্মস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ কত হবে? ওকে, কঠিন লাগতেছে? প্রতি সেন্টিমিটারে 5000, তাহলে প্রতি মিটারে কত আছে? নিশ্চয়ই আরো বেশি। আরো কত বেশি? 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে এটা হলো 5000 ইন্টু 100। ঠিক আছে, পার মিটার।
এটা হলো এন এর মান। তাহলে ডি এর মান তো তুমি নিশ্চয়ই পেয়ে গেছো, ডি এর মান কি হবে 1/n। আচ্ছা, তোমাকে বলছে দ্বিতীয় চরম, তার মানে উজ্জ্বল। উজ্জ্বলের জন্য শর্ত কি? এই যে ডি সাইন থিটা টুয়াইস এন ল্যামডা বাই 2। তাহলে আমি সূত্রটা আগে লিখি। নিলয় বলছে টায়ার্ড লাগতেছে। হ্যাঁ নিলয়, আমার আরো বেশি টায়ার্ড লাগতেছে। ডি সাইন থিটা টুয়াইস এন ল্যামডা বাই 2। বাট আমরা একটু কষ্ট করে শুনতে থাকি, আশা করি কাজে দিবে। তাহলে ডি এর মান আমরা পাইলাম, সাইন থিটার মান আমাদেরকে বের করতে হবে। এন এর মান কত বসাবো? দ্বিতীয় চরম, তাহলে এন এর মান বসাবো 2। সবকিছু করে আমরা এখন থিটার মানটা বের করতে পারবো। ঠিক আছে তো? 2 2 কেটে দাও, এন এর মান বসছে। আচ্ছা, সাইন ইনভার্স কি হবে আমি বলতেছি। সাইন ইনভার্স এন এর মান হলো, এন এর মান কত? এন এর মান হলো 2, ল্যামডার মান হলো 5890, আর্মস্ট্রং মানে হলো 10⁻⁻10। আর তার সাথে আবার কি গুণ করব আমরা? এই 1/d। তো 1/d মানে হলো এই যে এটা 5000 ইনটু 100। এখানে একটা সাইন ইনভার্স হবে। তো সাইন ইনভার্স হইলে কত আসতেছে? এটার অ্যান্সারটা কত আসে সাইন ইনভার্স করলে? দাঁড়াও বের করি। তো এখানে আমার এটা আসছে কত, আমি একটু বলি তোমাদের সাথে শেয়ার করি। এটা দিছি একটা কারণ আছে, এটা 36.08 ডিগ্রি এরকম আসে। হ্যাঁ, দেখো এটা কিন্তু অপশনের মধ্যে নাই, অপশনের মধ্যে নাই। বা তুমি ভাবতে পারো 36, বাট দেখো এখানে কিন্তু মিনিট সেকেন্ডের ব্যাপার স্যাপার আছে। তুমি যদি 38.6.08 ডিগ্রিকে তুমি যদি মিনিট সেকেন্ডে নিয়ে যাও, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে ডি। ডি কিন্তু অ্যান্সার। আমি তোমাদেরকে একটু দেখাই যে কিভাবে তুমি এটাকে এই মিনিটে নিয়ে যাবা। এখানে দেখো তোমাদের ক্যালকুলেটরের ছবিগুলো দেওয়া আছে যেগুলো তোমরা ইউজ করো। তুমি এই ইএস ক্যালকুলেটরে এই বাটনটা প্রেস করলে তোমার ডিগ্রি, এটা ডিগ্রিটা মিনিটে কনভার্ট হয়ে যাবে, আর এই দশমিকটা মিনিটে কনভার্ট হয়ে যাবে। আর এই ইএক্স ক্যালকুলেটরে এই বাটনটা প্রেস করলে কিসে কনভার্ট হয়ে যাবে? অটোমেটিক ভাবে এটা তোমার মিনিটে কনভার্ট হয়ে যাবে। মানে আমি আমার ক্যালকুলেটরে এখনই দেখতেছি 36.08 লিখার পরে আমি যদি এই বাটনটা এটাকে দেওয়ার পরে আমি যদি এটাকে চাপ দেই, তখন আমার এটা কিন্তু হয়ে যাচ্ছে 36 ডিগ্রি 4 মিনিট 48 সেকেন্ড এভাবে চলে আসতেছে। ঠিক আছে, এটা হলো 36.08 যেটা। ঠিক আছে, এভাবে চলে আসতেছে। সো আই হোপ আমরা বুঝতে পারছি। ঠিক আছে, অনেক হয়তো কষ্ট দিয়ে ফেলছি তোমাদেরকে, চলো তাড়াতাড়ি শেষ করি। দেখো আমাদের এখানে আজমি জিজ্ঞেস করছে কোন ক্যালকুলেটর বেশি ভালো। এই দুইটার মধ্যে তুমি যে কোনোটা ব্যবহার করতে পারো, বাট বেটার অপশন হলো এটা। বাট যদি তুমি যে কোনো একটাতে অভ্যস্ত হয়ে থাকো, তাহলে তুমি সেটাই ইউজ করো। পরীক্ষার এত অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটর চেঞ্জ করার কোনো দরকার নাই। ঠিক আছে। আলোর সমাবর্তন, আলোর সমাবর্তন হয়, আলো যখন সমাবর্তন হয় তখন কি হয় আসো দেখি। আলোর সমাবর্তন হলে এই প্রথমে আমরা এখান থেকে যে আলোটা ফেলছি, প্রথমে একবার তাকে পোলারাইজারের মধ্যে দিয়ে পাঠালে তার তীব্রতা অর্ধেক হয়, এরপরে আরেকবার পোলারাইজারের মধ্যে দিয়ে পাঠাইলে তখন সেই মেলাসের সূত্র অনুযায়ী চেঞ্জ হয়, আই নট কজ স্কয়ার থিটা। আর আলোর সমাবর্তনের আরেকটা যেটা সূত্র এটা আমরা দেখতে পাচ্ছি, এটা ব্রুস্টারের সূত্র। এটা হলো এই যে মিউ ট্যান থিটা 1। তুমি যদি থিটা 1 ডিগ্রিতে, তুমি যদি থিটা 1 ডিগ্রিতে আলো ফেলো, তখন এটার কিছু অংশ প্রতিফলিত হবে, কিছু অংশ প্রতিসরিত হবে। কিন্তু তুমি যদি ঠিক থিটা 1 ডিগ্রিতে আলো ফেলো, তখন এই প্রতিফলিত এবং প্রতিসরিত এটা 100% পোলারাইজড লাইট পাওয়া যায়, সমবর্তিত আলো পাওয়া যায়। ঠিক আছে, এইটা হইলো এই থিটা 1 কোণের বৈশিষ্ট্য। আর যখন এই 100% পোলারাইজড লাইট পাওয়া যায়, তখন প্রতিফলন এবং প্রতিসরণ কোণের মধ্যবর্তী কোণটা হলো 90 ডিগ্রি। এটাই ব্রুস্টারের সূত্র। আমরা জাস্ট এটা মনে রাখলেই হবে, মিউ ইকুয়ালস টু ট্যান থিটা 1। ওকে, অনেক কথা বলছি, আসো একটা ছোট অঙ্ক করি। স্বচ্ছ মাধ্যমের প্রতিসারাঙ্ক 1.43। অসমবর্তিত আলো থিটা কোণে মাধ্যমের উপর আপতিত হলে সম্পূর্ণ আলো সমবর্তিত, সম্পূর্ণ সমবর্তিত। তার মানে ব্রুস্টার মিউ ইকুয়ালস টু আমরা জানি ট্যান থিটা 1।
আহ, মাসুদ খুব ফানি একটা কথা বলছে, কিন্তু ওটা এখন ক্লাস ডাইভার্ট হয়ে যাবে, বলা যাবে না। দেখো, আমরা জানি দৈর্ঘ্য সংকোচন, সময়ের পরিবর্তন এবং ভরের পরিবর্তন এগুলো হয়ে থাকে। তো এর মধ্যে কোনটা কি হয় এটা একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দেই। সেটা হলো আমাদের, তুমি যেই রেফারেন্স ফ্রেম থেকে কোনো একটা বস্তু যেই রেফারেন্স ফ্রেমে আছে সেখান থেকে তুমি যদি পরিমাপ করো তখন সেটা নট, রেফারেন্স ফ্রেম ছাড়া অন্য কোথাও থেকে পরিমাপ করলে তখন সেখানে নট দেওয়া যাবে না। সময়ের বেলায় ব্যাপারটা উল্টা, যখন তুমি সময়ের আপেক্ষিকতা নিয়ে কথা বলবা তখন রকেটের যে সময়, রকেটে যে অতিবাহিত সময় সেটা হবে টি নট, অতিবাহিত সময় এটা হলো টি নট, আর পৃথিবীতে অতিবাহিত সময় হলো টি। এগুলো নিয়ে অনেক কথা বলতেছি না, যদি এখানে তোমাদের এই কোনটা টি কোনটা টি নট কোনটা এল কোনটা এল নট এগুলো নিয়ে যদি কনফিউশন থাকে আমি বলবো অন্যরকম পাঠশালা থেকে একটু দেখে নিতে পারো, তাহলে ঝামেলাটা মিটে যাবে। দেখো কি বলছে, 25 বছর বয়সের একজন মহাশূন্যচারী মহাকাশ যানে 1.8 ইন্টু 10⁸ বেগে পৃথিবীর হিসেবে 30 বছর পর ফেরত আসলে তার বর্তমান বয়স কত? তাহলে পৃথিবীতে অতিবাহিত সময় হলো 30, তাহলে মহাশূন্যে অতিবাহিত সময় কত? আমি বলেছি পৃথিবীতে অতিবাহিত সময়কে বলতে হবে টি, আর মহাশূন্যে অতিবাহিত সময়কে বলতে হবে টি নট। তাহলে বাকিটা তুমি এখন পারা উচিত, টি ইকুয়ালস টু টি নট রুট ওভার 1 - v² / c²। অলরাইট, তাহলে এখান থেকে তুমি টি নটের মান পাবা। টি নটের মান পাওয়ার পরে টি নটের মান কত আসবে? মেবি 19 বছর আসে, তাই সরি 19 আসে, কত আসে? 24 আসে, 24 বছর আসে। তাহলে অ্যান্সার কি 24? না, অ্যান্সার 24 না, কারণ তার বয়স ছিল 25, সে ফেরত আসছে আরো তার হিসাবে আরো 24 বছর পার হইছে। তো তার বর্তমান বয়স কত হবে? সে 25-এ গেছে, তার হিসেবে পার হইছে আরো 24, তার মানে তার বর্তমান বয়স হলো 49, যেটা তোমরা বলতেছো সি। নিলয় বলছে এটার অ্যান্সার মুখস্থ, ঠিক আছে, তাহলে সি। 1 মিটার দীর্ঘে, এটা তোমরা অ্যান্সার দাও দেখি। 1 মিটার দৈর্ঘ্যের একটি স্কেল তার প্রস্থ বরাবর 0.95 সি বেগে চলমান, ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত? এ আর ডি এর মধ্যে একটা যুদ্ধ চলতেছে, কেউ কেউ বলতেছে এ, কেউ কেউ বলতেছে ডি। কারেক্ট অ্যান্সার কোনটা ভাইয়া? কারেক্ট অ্যান্সার হলো ডি, টি হলো কারেক্ট অ্যান্সার। জিরো কেন হবে? জিরো তো হবে না। দেখো একটা মিটার স্কেল, সে প্রস্থ বরাবর গতিশীল, আমি একে দেখাই, প্রস্থ বরাবর গতিশীল, দৈর্ঘ্য সংকোচন যেই দিকে গতি আছে সেই দিকে হবে, ঠিক আছে? তার মানে এটা যখন গতিশীল হবে তখন কি হবে? প্রস্থ বরাবর যেহেতু গতি আছে, সে হলো প্রস্থ বরাবর সংকুচিত হয়ে যাবে। এই যে দেখো, প্রস্থ বরাবর সংকুচিত হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্যে কোনো পরিবর্তন হয় নাই, তাহলে দৈর্ঘ্য 1 মিটারই থাকবে, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন, প্রস্থ বরাবর, এটা হলো ইম্পর্টেন্ট কথা। উপমা বলছে যে এটা আমরা দিয়ে নাকি মজা নেই, এটা দিয়ে মজা নেই না, তোমাদেরকে সাবধান করে দেই। ও আচ্ছা, সাকিব যেটা বলতেছো যে ল্যাবের পরিমিত দৈর্ঘ্য, মানে তুমি যদি পৃথিবীর ল্যাব থেকে ওই মিটার স্কেলের দৈর্ঘ্য পরিমাপ করার চেষ্টা করো, সেটা বোঝানো হচ্ছে। ল্যাবে তুমি ওটাকে ইউজ করবা না, ঠিক আছে। দেখো, আচ্ছা আমাদের এখানে আর যদি এখন আমরা কথা বলতে চাই ফটো ইলেকট্রিক ইফেক্ট নিয়ে, আমরা জানি ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করার জন্য আলোর কণা ধর্মের প্রয়োজন পড়ে। আলোর যে কণা ধর্মের প্রয়োজন হয় সেখানে আলোর কণা ফোটনের এনার্জি ই ইকুয়ালস টু এইচ এফ। এই কণা দিয়ে, এই আলোর এনার্জি দিয়ে কি হয়? কিছুটা দিয়ে বন্ধন ভাঙে আর বাকিটা দিয়ে গতিশক্তি প্রাপ্ত হয়। তাহলে আপতিত কণার শক্তি এটা হলো এইচ এফ, কার্যাপেক্ষক ডাব্লু নট, এইটার সাথে সম্পর্কিত শক্তি হলো এইচ এফ নট। এফ নটকে আমরা বলি সূচন কম্পাঙ্ক। আর ইলেকট্রনের যে গতি শক্তি তাকে আমরা নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল দিয়ে বের করতে পারি, ই ইন্টু ভিএস। শোয়েব বলছে এমসিকিউ এর জন্য ডাব্লু নটের ভ্যালু মুখস্থ করতে হবে কিনা, না তো, এমন তো কিন্তু কোনো কারণ নাই, কেন তুমি মুখস্থ করবা? দেখো
যেমন এই প্রশ্নে তুমি দেখতে পাচ্ছ কার্যাপেক্ষক তোমাকে বলে দিছে যে 6.63 ইলেকট্রন ভোল্ট, সূচন কম্পাঙ্ক কত। খুব কি কঠিন প্রশ্ন? খুব কি কঠিন প্রশ্ন? একটুও কিন্তু কঠিন প্রশ্ন না, একটুও কঠিন প্রশ্ন না। কেন ভাইয়া? দেখো আমাদের জানি আমরা ডাব্লিউ নট এটা হলো এইচ এফ নট, তাই না? একটু আগে আমরা কথা বলছি এফ নট কি হবে, ডাব্লিউ নট ডিভাইডেড বাই এইচ, তাই তো? ডাব্লিউ নট কত বলছে? 6.63 ইলেকট্রন ভোল্ট। এটাকে জুলে যদি তুমি নিতে চাও ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করবা। এইচ এর মান কত? এইচ এর মান আমরা জানি 6.63 ইন্টু 10⁻⁻34 প্রশ্নে বলছে। কত সুন্দর, সব কাটাকাটি চলে গেছে। আর তোমরা তো বলতেইছো যেটা হবে এ, এ হলো উত্তর। ঠিক আছে, তো সূত্রটা জানা থাকলে আর সাহস করে আগাইলে 20 সেকেন্ড লাগবে না এটা করতে। এখানে যদি আমরা দেখতে থাকি, এটা হলো কম্পটন ইফেক্ট। আলো গিয়ে একটা ইলেকট্রনকে হিট করছে, ইলেকট্রন একদিকে চলে গেছে আর আমাদের আলো আরেক দিকে চলে গেছে। তখন কি হয়েছে? তরঙ্গ দৈর্ঘ্যের একটা পরিবর্তন হয়েছে। তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন, এই যে ডেল্টা ল্যামডা, এটা কত? ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা নট। ল্যামডা নট হলো আদি তরঙ্গ দৈর্ঘ্য। এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। ঠিক আছে, ফাই হলো ফোটনের যে কোণ সেটা। এই যে আমাদের এইচ বাই এম নট সি, এই জিনিসটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি, এই অংশটুকুকে আমরা বলি কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। কম্পটন তরঙ্গ দৈর্ঘ্য। এম নট কি জিনিস? অনেকের মনের মধ্যে হঠাৎ করে কোয়েশ্চেন জাগে। এম নট হলো ইলেকট্রনের স্থির ভর। আসো একটা দুইটা করে অঙ্ক করে করে চলে যাই। একটি এক্স রে ফোটনের প্রাথমিক কম্পাঙ্ক তোমাকে বলছে ফোটনটি ইলেকট্রনের সাথে সংঘর্ষ করে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। নতুন কম্পাঙ্ক কত? আয় হায়, তাহলে নতুন কম্পাঙ্ক ল্যামডা প্রাইম, এটা হলো ল্যামডা প্লাস এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক কি? এটা হলো সি বাই এফ, তাই না? এটা হলো সি বাই এফ, এইচ বাই এম নট সরি প্লাস এম নট সি 1 মাইনাস কস ফাই। আমি আর করে দিব না, তো তোমরা করতে পারবা। এখান থেকে এফ প্রাইমের মান তুমি বের করতে পারবা, তাই না? সবকিছুর মান তুমি জানো, ইলেকট্রনের স্থির ভর জানো, ফায়ের মান এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, ইলেকট্রনের স্থির ভর হলো 9.1 ইন্টু 10⁻31। এটা কত আসে? 2.41 ইন্টু 10⁻19। তোমরা এই যেটা আমাকে বলছো, অর্থাৎ অ্যান্সার হলো বি। না অ্যান্সার বি। কয়েকজন এও বলছো, এ কেন বললা? এ হওয়ার কথা না মনে হয়। হ্যাঁ বি। ফাইন, শেষ। আমাদের এখান থেকে যা যা মোটামুটি বলার ছিল বলে ফেলেছি। এখন আমরা চলে আসতেছি চ্যাপ্টার 9। আমাদের আর ছোট ছোট কিছু চ্যাপ্টার বাকি আছে, তিনটে চ্যাপ্টার বাকি আছে, 9, 10, 11, খুবই ছোট ছোট চ্যাপ্টার, শেষ হয়ে যাবে। আমি বলেছিলাম সময় মতো শেষ হবে। অনেকে তো ভয় পাইছিল এতগুলো চ্যাপ্টার বাকি আছে। পরমাণুর মডেল, নিউক্লিয় পদার্থ বিজ্ঞান, খুবই ছোট একটা চ্যাপ্টার, অল্প কিছু কথা জানতে হয়। দেখি, ইলেকট্রন যখন এনার্জি লেভেলের পরিবর্তন করে তখন কিন্তু সে কি করে? আমার ফোটন নির্গত করে। আর এই ইলেকট্রনের, আমাদের হাইড্রোজেন অ্যাটমের জন্য ইলেকট্রনের যে ব্যাসার্ধগুলো সেগুলো হলো এই যে দেখো R1 এবং Rn, তাই তো? R1 হলো আমার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আর n হলো n-তম কক্ষপথের ব্যাসার্ধ। আর একই কথা আমাদের n-তম কক্ষপথের যে শক্তি সেটা হলো প্রথম কক্ষপথের শক্তি ডিভাইডেড বাই n স্কয়ার। আর কৌণিক ভরবেগের সূত্র mvr = nh/2π, ছোটবেলা থেকে জানো। শুধু কি কি জিনিস মনে রাখবা, কঠিন কঠিন কোনো সূত্র মনে রাখার দরকার নাই, শুধু মনে রাখবা যে আমাদের R1 মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হলো 0.53 আর্মস্ট্রং, এটা মনে রাখতে হবে। তাহলে তুমি অন্য যে কোনো ব্যাসার্ধ বের করতে পারবা। আর প্রথম কক্ষপথের যে শক্তি সেটা হলো আমাদের -13.6 ইলেকট্রন ভোল্ট। বাকিগুলাও তাহলে এই দুইটা সূত্র থেকে তুমি বের করতে পারবা। এই দুইটা হলো মনে রাখবা, যেটা লিখে দিলাম। দেখি পারি কিনা।
তৃতীয় পোর কক্ষপথের ব্যাসার্ধ। পারবো? মনে হয় পারবো। সেটা কি? সেটা হলো আমাদের R2 কি হবে ভাইয়া? R2 কি হবে? 2 স্কয়ার R1, তাই হবে না? তাহলে 4 ইন্টু 0.53 কত হয়? আর্মস্ট্রং। কত হয়? এ হয়। এ হয়। ব্যাস হয়ে গেল। দেখছো, কঠিন কিছু না। আরেকটা জিনিস তোমাদের জানার জন্য বলে দেই যে আমরা কিন্তু ভরকে শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাই না? ভরকে শক্তিতে রূপান্তরিত করতে পারি কিভাবে? E ইকুয়ালস টু mc স্কয়ার, এই সূত্রের মাধ্যমে। একটা জিনিস মনে রাখবা, 1 AMU এটা হলো অ্যাটমিক মাস ইউনিট, মানে একটা প্রোটনের ভরের কাছাকাছি। এটাকে যদি তুমি শক্তিতে কনভার্ট করো, এটার এনার্জি কতটুকু হয় এটা মনে রাখতে পারো। অবজেক্টিভে বলো, তোমার কাজ অনেক সহজ হয়ে যাবে। এটা হলো মেগা ইলেকট্রন ভোল্ট, 931 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারো। এই তিনটা জিনিস তুমি যদি এই চ্যাপ্টার থেকে মনে রাখতে পারো, লাইফ হবে অনেক বেশি সহজ। দেখো, এখানে আমরা অনেকগুলো সূত্র দেখতে পাচ্ছি, যেভাবে আমাদের পরমাণুর যে নিউক্লিয়াস গুলো ক্ষয় হয়ে যায়, সেই নিউক্লিয়াসের ক্ষয়ের সূত্রগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যদি আমরা একটু খেয়াল করি, এন নট হলো আমার শুরুতে কতটুকু পরমাণু ছিল, সেটার পরিমাণ হলো এন নট। ল্যামডা হলো আমাদের ক্ষয় ধ্রুবক। ঠিক আছে, ল্যামডা হলো ক্ষয় ধ্রুবক। আর আমরা যদি এখানে টি হাফের কথা বলি, টি হাফ হলো আমাদের অর্ধায়ু, আর টাউকে আমরা বলি হলো গড় আয়ু। লন টু আমাদের অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক হলো লন টু বাই ল্যামডা, আর এভারেজ লাইফ হলো 1 বাই ল্যামডা। দেখি এটা কি কেউ অ্যান্সার করতে পারবা? ট্রিটিয়ামের অর্ধায়ু 12.5 বছর, 25 বছর পর কতটুকু অবশিষ্ট থাকবে? অঙ্ক করার দরকার আছে? কঠিন সূত্র জানতে হয় না। মোস্ট প্রবাবলি বুয়েটে যে প্রিলিমিনারি পরীক্ষা হবে, এইখানে যতগুলো সূত্র আছে মোস্ট প্রবাবলি একটাও লাগবে না হয়তো। অ্যাটলিস্ট কঠিন সূত্রগুলো যে লাগবে না এটা মোটামুটি বলা যায়। এগুলো সূত্র ছাড়াই এটা করা যায়। বলো দেখি কি হবে? সি হবে। অ্যান্সার হলো সি, 1/4 অবশিষ্ট থাকবে। কেন ভাইয়া? কারণ দেখো, আমাদের অর্ধায়ু কত? 12.5 বছর। তাহলে আমার কাছে যদি 1 থাকে, অর্ধায়ু পরে কতটুকু থাকবে? হাফ থাকবে, কারণ অর্ধায়ু মানে কি? অর্ধেক হয়ে যাবে। আরেকবার যদি অর্ধায়ু পার হয়, তাহলে কতটুকু অবশিষ্ট থাকবে বলতো? 1/4 হয়ে যাবে। প্রতি অর্ধায়ু পর পর অর্ধেক হয়ে যায়। তাহলে দেখো, অর্ধায়ু 12.5 বছর, 12.5কে দ্বিগুণ করলে পাওয়া যায় 25। তার মানে 2 বার অর্ধায়ু পার হইছে। তাহলে একবার হইছে অর্ধেক, আরেকবার হয়ে গেছে 4 ভাগের 1 ভাগ। তোমাকে যদি বলতো কতটুকু ক্ষয়প্রাপ্ত হইছে, তাইলে কি উত্তর দিতা? তোমাকে যদি বলতাম 25 বছর পরে কতটুকু ক্ষয়প্রাপ্ত হইছে, তাইলে উত্তরটা কি হইতো? 3/4। তাহলে কিন্তু হইতো 3/4, যে তুমি 4 ভাগের 1 ভাগ অবশিষ্ট আছে, 3/4 খরচ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। ঠিক আছে, অনেকে 1/3 বলতেছো, 1/3 না কিন্তু 3/4, এতটুকু অবশিষ্ট আছে। এটা হলো অবশিষ্ট। তাহলে ক্ষয় হয়েছে কতটুকু? বাকিটুকু। দেখি এবার বলো, 14 মিনিট শেষে পোলোনিয়ামের 1/16 অংশ অবশিষ্ট থাকে। তাইলে ভাই, অবশিষ্ট কতবার অর্ধায়ু পার হইল? কতবার অর্ধায়ু পার হইল? একবার অর্ধায়ু পার হইলে কতটুকু হইতো? অর্ধায়ু তুমি পাইতা অর্ধেক। 2 বার অর্ধায়ু পার হইলে তুমি পাইতা কত? 1/4। 3 হইলে 1/8, 4 হইলে 1/16। তাহলে নিশ্চয়ই 4 বার অর্ধায়ু পার হইছে। তাহলে 4 ইন্টু অর্ধায়ু, সেটা হলো কত? 14। তাহলে তুমি কি বলতে পারবা টি হাফ কত? এটা অবশ্যই সি। দেখছো, কঠিন সূত্র জানতে হয় না। অ্যাটলিস্ট কিসের জন্য? অ্যাটলিস্ট আমাদের অবজেক্টিভ টাইপ পরীক্ষাগুলোর জন্য এইরকম প্রশ্নই সাধারণত এসে থাকে। ওকে, লাস্ট মনে হয়, তেজস্ক্রিয় পদার্থের অর্ধ জীবন 3 দিন, অবক্ষয় ধ্রুবক কত? বের করা সম্ভব নাকি সম্ভব না? মনে হয় সম্ভব। ল্যামডা হলো, মানে আমরা জানি অর্ধায়ু যেটা, সেটা হলো কি? লন 2 বাই ল্যামডা, তাই না? লন 2 এর মানটা মনে রাখা জরুরি। এটা হলো 0.693। তাহলে ল্যামডা কি হবে? অর্ধ জীবন 3 দিন দিয়ে ভাগ করে দাও। দেখো কত সুন্দর ভাগ যাচ্ছে, 2, 3, 1। এককটা কি? পার ডে। মনে রাখতে হবে
অর্ধ জীবনের একক এবং অবক্ষয় ধ্রুবকের একক এরা কিন্তু কানেক্টেড, তাই না? অ্যান্সার হলো বি, কঠিন কিছু না। ওকে, বলতে 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 প্রায় লাস্টের দিকে চলে এসেছি, সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স। ওকে, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স নিয়ে কথা বলতেছি। দেখো, সেমিকন্ডাক্টরে আমাদের দুইটা জিনিস জানতে হয়, সেমিকন্ডাক্টর এবং ডায়োড নিয়ে জানতে হয়, ট্রানজিস্টর নিয়ে একটু জানতে হয়। খুব বেশি কিছু জানতে হবে না, তোমাকে বেসিক জিনিসগুলো জানলেই হবে। আমাদের দুই টাইপের সেমিকন্ডাক্টর হয়, পি টাইপ এবং এন টাইপ। এগুলোর মধ্যে ডোপিং করা হয়, কোনটাতে 3 যোজি কোনটাতে 5 যোজি, এগুলো তোমরা জানো, এগুলো নিয়ে কথা বলতেছি না। একটু এই জিনিসটা খেয়াল করো, এটা একটা ইম্পর্টেন্ট কথা। একটু তোমরা অ্যান্সার করো, তারপরে তোমাদের সাথে কথা বলবো। অ্যান্সার করে ফেলো। তাপমাত্রা বাড়ার সাথে সাথে কোনটির বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে? তাপমাত্রা বাড়তেছে, পরিবাহিতা বাড়তেছে, মানে রোধ কমে যাচ্ছে, তাপমাত্রার সাথে রোধ কমে যাচ্ছে। কখন এটা হয়? এটা কি পরিবাহীর বেলায় হয়? না, তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, কিন্তু অর্ধ পরিবাহীর রোধ কমে যায়। অ্যান্সার হলো ডি। অর্ধ পরিবাহীর রোধ কমার কারণটা হলো অর্ধ পরিবাহীতে মুক্ত চার্জ বাহকের সংখ্যা বাড়তে থাকে তাপমাত্রার সাথে। ঠিক আছে, এটা আমাদের ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যেটা আসে। আরেকটা কি আসে, এই প্রশ্নটা, এই প্রশ্নটা কি হবে? অ্যান্সার দাও। এন টাইপ অর্ধ পরিবাহীতে ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা কোনটা বেশি? ইলেকট্রনের সংখ্যা বেশি নাকি প্রোটনের সংখ্যা বেশি? তাহলে মনে তো হচ্ছে এন টাইপ মানে নেগেটিভ টাইপ। আমাদের বেশিরভাগ স্টুডেন্ট অ্যান্সার করেছো এ। একেবারে মাথার মধ্যে ঢুকায় ফেলো, অ্যান্সার হলো সি। অ্যান্সার হলো সি। এন টাইপ বলুক, পি টাইপ বলুক, দুটোতেই ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান, দুটোতেই ইলেকট্রন প্রোটনের সংখ্যা সমান। এন টাইপে মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে, মুক্ত ইলেকট্রন, কিন্তু তার মানে এই না যে সে নেগেটিভ। ধাতুর মধ্যেও তো মুক্ত ইলেকট্রন থাকে, তাই না? ধাতুর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, তার মানে কি ধাতু নেগেটিভ? না, ধাতুর কি হয়, নিউক্লিয়াসে কি আছে, প্রোটন আছে। একই কথা সেমিকন্ডাক্টরের বেলায়ও সত্যি। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা উপমা বলছে ডিউতে আসছে। শুধু ডিউ না, প্রত্যেক বছরই কোনো না কোনো ভর্তি পরীক্ষায় দেখা যায় এটা চলে আসছে। আমাদের যতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোর যখন ভর্তি পরীক্ষা হয় কোনো না কোনোটাতে এটা চলে আসে, এটা ভুল করা যাবে না। দুইটা জিনিস ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে, খুব বেশি ঝামেলার কিছু নাই। একটু দেখো, আমাদের ট্রানজিস্টরের মধ্যে 3টা পার্ট থাকে, এমিটার, বেস আর কালেক্টর। বাংলায় যদি আমি বলি, নিশি বলছে ফাঁদে ফেলানোর চেষ্টা, এক্স্যাক্টলি তাই, কারণ আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিন্তু এটাই করে, ফাঁদে ফেলাইতে চায়। একটু যদি দেখো, আমাদের এমিটার, বেস আর কালেক্টর, এমিটারের বাংলা হলো নিঃসারক, কালেক্টর হলো সংগ্রাহক, আর বেস হলো পিট। এমিটার কারেন্ট হলো বেস আর কালেক্টর কারেন্টের যোগফল, আলফা কালেক্টর আর এমিটারের অনুপাত, বিটা কালেক্টর এবং বেসের অনুপাত। আলফা বিটার মধ্যে তুমি সম্পর্ক দেখতে পাচ্ছ। আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখবে, আলফার মানের হিসেবটা আর বিটার মানের হিসেবটা। হ্যাঁ, আলফার মানটা কেমন হয়? আলফার মানটা হয় আমাদের এখানে বড়, আর বিটার মানটা আমাদের কিন্তু হয়ে যাচ্ছে ছোট। উল্টা বলছি, বিটার মান হলো বড়, আলফার মান হলো ছোট। বিটার মান সাধারণত 50, 100, 99 এরকম মান হয়ে থাকে, আর আলফার মান হবে 1-এর চেয়ে ছোট। ঠিক আছে, এটা মাথায় রাখবা। এই ছোট্ট কথা দিয়ে ভাই উত্তর করে ফেলা যায় অপশন দেখে। ঠিক আছে, আমি জানি না এখানে এরকম প্রশ্ন আছে কিনা। মাসুদ বলছে যে এমআইএসটি তে আসছে। হ্যাঁ, এমআইএসটি তে আসতে পারে, এই আমাদের অপশনের মধ্যে আছে কিনা আমি শিওর না, বাট দেখি। বলছে কোন ট্রানজিস্টরে কমন বেস সংযোগ আছে, হাবি জাবি কথা তোমাকে বলছে, এগুলো নিয়ে মাথা ব্যথার দরকার নেই। কমন বেস আছে, আসুক থাকুক, আমার কি। এর এমিটার কালেক্টর কারেন্ট যথাক্রমে 1 অ্যাম্পিয়ার, 0.95 মিলি অ্যাম্পিয়ার হলে বেস কারেন্ট কত? তো এটা খুব বেসিক একটা প্রশ্ন। আইই হলো আইবি প্লাস আইসি, তো এখান থেকে আমরা আইবিটা বের করতে পারবো। তাহলে আইবি কত আসে? তোমরা বলে যাচ্ছ সি, তাহলে তোমাদের কথাই ঠিক, সি হলো আমাদের অ্যান্সার।
লাস্ট এই কোশ্চেনটার একটু অ্যান্সার করো তো দেখি। একটি ট্রানজিস্টরের সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল কোনটা? সবচেয়ে কম ডোপায়িত অঞ্চল কোনটা? এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা পরীক্ষায় আসে। এই চ্যাপ্টার থেকে কিন্তু জ্ঞানমূলক প্রশ্নই বেশি আসতে দেখা যাবে। এটা হলো বেস। সবচেয়ে বেশি ডোপায়িত অঞ্চল কোনটা? সবচেয়ে বেশি ডোপায়িত অঞ্চল কোনটা? এমিটার আর কালেক্টরের মধ্যে গ্যাঞ্জাম লেগে গেছে। আমাদের সব থেকে বেশি ডোপায়িত অঞ্চল হলো এমিটার। ঠিক আছে, এমিটারের মধ্যে আমরা সব থেকে বেশি ডোপায়ন করি, কালেক্টরে তার থেকে কম, আর বেসে হলো সব থেকে কম। ঠিক আছে, এটা থিওরির মধ্যে এই জিনিসটা ব্যাখ্যা করা হয় যে কেন এটা আমরা করতেছি, বাট আমাদের এখানে ওটা দরকার নেই, জাস্ট তোমার জানার জন্য যতটুকু দরকার অতটুকু বলে দিলাম। আচ্ছা, টিভানা বলছে যে কিভাবে বুঝবো কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর? এগুলো দিয়ে আমাদের লেভেলে যে কোয়েশ্চেন গুলো আসে তাতে তেমন কিছু আসে যায় না। ঠিক আছে, সো এগুলো নিয়ে খুব বেশি মাথা ঘামায়ও না, আমাদের বেসিক টুকু নিয়েই কিন্তু দেখা যায় প্রশ্ন আসে। আর তাছাড়াও তুমি যদি একটু কোয়েশ্চেন ব্যাংক খেয়াল করো, এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসার হার তুলনামূলকভাবে কম। লাস্ট চ্যাপ্টার, এরপরে টাইম থাকলে একটা গল্প বলবো, তারপরে ছুটি। সেটা হলো জ্যোতির্বিজ্ঞান। বলছি টাইমলি শেষ করব, দেখো এখনো 8 মিনিট সময় আছে। জ্যোতির্বিজ্ঞান নিয়ে যদি বলি, আমরা কি জানি? আমরা জানতে পারছি যে এই দুনিয়ায় মানে এই ইউনিভার্সে সকল গ্রহ বলা যাবে না, সকল গ্যালাক্সি একটার একটা থেকে দূরে সরে যাচ্ছে। এই দূরে সরে যাওয়া সেটা v ইকুয়ালস টু এইচ ইন্টু ডি। ভি হলো তাদের দূরে সরে যাওয়ার বেগ, এইচ হলো হাভেল কনস্ট্যান্ট, আর ডি হলো দূরত্ব। আর ব্ল্যাক হোলের যেটা শোয়ারশিল্ড রেডিয়াস, এটা 2gm/c²। এম হলো ব্ল্যাক হোলের ভর। দেখি 4.5 ইন্টু 10⁻30 কেজি ভরের একটি নক্ষত্র কৃষ্ণ গহ্বর মানে ব্ল্যাক হোলে পরিণত হয়েছে, এর ব্যাসার্ধ কত হবে? কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, আমরা করতে পারি। আর হবে 2gm/c²। আমি আর এটা হিসেব করব না, তোমরা এখানে মান বসা হিসেব করবা। তোমাদের দুই বন্ধু বলছে বি, তোমরা এটা বের করে দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা। একজন জিজ্ঞেস করেছো যে এই চ্যাপ্টারের থিওরির ইম্পর্টেন্স কেমন? খুব বেশি ইম্পর্টেন্স আসলে বলার সুযোগ নাই। তো দেখো এখানে বলছে কি, এই লাস্ট প্রশ্নটা দেখি। NG4472 গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির সাপেক্ষে 770 কিলোমিটার পার সেকেন্ড বেগে দূরে সরে যাচ্ছে। হাভেল কনস্ট্যান্ট এইচ এর মান তোমাকে বলছে, এবং দূরত্ব কত? সূত্র ছিল v ইকুয়ালস টু এইচ ডি। ডি বের করতে বলছে v/h। এককগুলো সহ বসাবো, কারণ একক নিয়ে না হলে প্যাচ লাগবে। ভি হলো 770 কিলোমিটার পার সেকেন্ড, আর এইচ কত? এইচ হলো 55 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। তাহলে দেখো কিলোমিটার পার সেকেন্ড কাটা চলে যায়, দুটাকে ভাগ করলে চলে আসে 14, একক হয়ে যায় মেগা পার সেক। সো কোনো অসুবিধা নাই, উত্তর হলো এ। এই তো, তাহলে এই ছিল আমাদের মোটামুটি কথাবার্তা। এখন যে গল্প বলতে চাইছিলাম, গল্প বলি, তারপরে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তার সেটা নিয়ে কথা বলে আমরা আমাদের আজকের ক্লাস